বেক্সিমকো, বসুন্ধরা, সামিট, ওরিয়ন, মেঘনা, এই গ্রুপগুলোর নামগুলি আপনার শুনলেন। এই গ্রুপগুলো তো আমাদের পরিচিত। আমরা যখন সম্পদ লুণ্ঠনের কথা শুনি তাদের নাম প্রথম দিকে আসে, নদী দখলের কথা যখন শুনি তখনও তাদের নাম প্রথম দিকে আসে। এবং তাদের এই ভূমিকাটা পালন সম্ভব হয়েছে সরকারের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতার কারণে। সেই সরকার তো নাই, তাহলে তাদের ক্ষমতার উৎসটা কোথায়? তাহলে এই উপদেষ্টা পরিষদ কিংবা যারা নেতৃবৃন্দ আছেন তারাও কি এই সমস্ত ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর সাথে তাদের একটা যোগসাজশ হয়েছে? আমরা সবাই জানি, আসলে মুজিব সাহেব ঠিকই বলেছেন, আমরা জানি যে আসলে নদীর কারা দখল করছে, কিভাবে এগুলো শেষ হচ্ছে এবং কি করতে হবে। এবং এর মধ্যে আদালতের বেশ কিছু রায় আছে এবং সেই রায়ের মধ্যে 2009 সালের রায়ে জাতীয় নদী রক্ষা কমিশন হয়েছিল এবং জাতীয় নদী রক্ষা কমিশনের প্রধান হিসেবে মুজিবুর রহমান হাওলাদার সাহেব যখন ছিলেন তখন সেই সময়ে, সেটা তো গত সরকারের আমল, স্বৈর শাসনের সময় দখল, লুটপাট, সম্পদ পাচারের কাল বলে আমরা জানি। সেই সময় অনেক লড়াই করে মুজিব সাহেব সেই সময় নদী রক্ষা কমিশনের পক্ষ থেকে একটা বিশাল রিপোর্ট তৈরি করেছিলেন, বিশাল রিপোর্ট। ওই রিপোর্টটাই কিন্তু সূচনা বিন্দু হতে পারে, ওই রিপোর্টটাই যথেষ্ট এই নদীর যে ভয়ঙ্কর পরিস্থিতি সেটা থেকে রক্ষার কাজ শুরু করা। এখন গত 7 মাস পার হয়েছে, নতুন সরকার এসছে, আমরা জানি যে স্বৈরশাসনের যারা প্রধান ব্যক্তি তারা দেশে নাই, তারা পালিয়েছে, তারা পরাজিত। গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে বৈষম্যহীন বাংলাদেশ হবে, নতুন বাংলাদেশ হবে, স্বাধীন বাংলাদেশ হবে, সেটার কথা আমরা শুনি, কিন্তু তার কোনো প্রতিফলন অনেক ক্ষেত্রেই আমরা পাচ্ছি না, নদীর ক্ষেত্রে একদমই পাওয়া যাচ্ছে না। তা আমরা জানি যে আমরা যদি সুনির্দিষ্টভাবে বলি, আপনার বিস্তৃত আলোচনা শুনেছেন, আমি সংক্ষেপেই বলবো। সুনির্দিষ্টভাবে যদি বলি যে বাংলাদেশে নদীর যে বিপন্ন দশা, নদী যে ভয়ঙ্কর বিপদের মধ্যে আছে, নদীর বিপদ মানে বাংলাদেশের বিপদ। নদী যদি না থাকে বাংলাদেশও নাই, এবং নদী যদি না থাকে, নদী যদি মৃত হয়, নদী যদি শেষ হয়, তাহলে এই মুক্তিযুদ্ধের চেতনা বলি কিংবা স্বাধীন বাংলাদেশ, নতুন বাংলাদেশ বলি, কোনো কথাই, সবই অর্থহীন কথায় পরিণত হয়। তো তার উৎসটা কি? নদী যে আজকে এই যে বিপন্ন দশা, তার উৎস কি? আমরা 3টা সুনির্দিষ্ট করতে পারি যে 3টা উৎস নদীর বিপন্ন দশার কারণ। একটা হচ্ছে, প্রথম হচ্ছে ভারত। ভারত আমাদের তাদের নদীর উপরে বিভিন্ন রকম বাদ দিচ্ছে, তারা তাদের উন্নয়নের কথা বলছে, সেটা নিয়ে ভারতের জনগণও লড়াই করছে অনেক রকম। সেটার জন্য বাংলাদেশের নদীগুলোর অবস্থা খুবই খারাপ। আপনারা হয়তো জানেন, সম্প্রতি চীন ব্রহ্মপুত্রের উপরে চীন একটা বাঁধ দিচ্ছে, মানে জলবিদ্যুৎ করবে, সেজন্য সেটা নিয়ে ভারত প্রতিক্রিয়া দেখাচ্ছে। এবং আমাকে যখন এক বিদেশি সাংবাদিক জিজ্ঞেস করছে এই ব্যাপারে বাংলাদেশের মানুষের কি করণীয়, আমি তখন বললাম যে এখন হয়তো ভারত বুঝতে পারবে যে ডাউনস্ট্রিমের দেশগুলোর কি অবস্থা হয়, ডাউনস্ট্রিমের দেশগুলো, ভাটির দেশের মানুষ কেন প্রতিবাদ করে। এখন তো ভারতের বোঝার কথা। তো সম্ভবত ভারতের সাথে আলোচনা করতে গেলে আমাদের এখন সুবিধা হবে বোঝাতে যে কি কারণে আপস্ট্রিমে যারা থাকে, উজানের দেশগুলো বাদ কেন দেওয়া উচিত না, কিংবা নিচের দেশের, ভাটির দেশের মানুষের সাথে কেন কথা বলা উচিত। তো এই অবস্থাটা ভারতের কারণে তৈরি হয়েছে, এবং এটাকে মোকাবেলার জন্য ভারতের সাথে নেগোসিয়েশনের কথা আমরা বহুবার বলেছি। এটাতে কোনো কাজ হচ্ছে না, এটা আমরা পরিষ্কারভাবে জানি, বুঝতে পারি। সমাধানের একটা পথ বাংলাদেশের সামনে হাজির হয়েছিল, যেটা আপনারা শুনেছেন, সেটা হচ্ছে জাতিসংঘের পানি কনভেনশন, যেটা ওয়াটার কনভেনশনের যেটা 97 সালে হয়েছে। বাংলাদেশ বহুদিন সেটা অনুস্বাক্ষর যেটাকে বলে সেটা করে নাই, ভারতও করে নাই। যেহেতু ভারত করে নাই, সুতরাং বাংলাদেশও করে নাই, ভারতকে খুশি করার জন্য। এখন সেই সরকার তো নাই যে সরকার ভারতের উপর নির্ভরশীল ছিল। ভারতের উপর নির্ভরশীলতা, যে সরকারের অস্তিত্বের একটা প্রশ্ন ছিল, সেই সরকার তো নাই। তারপরে 7 মাস পার হয়েছে, সেইটা অনুস্বাক্ষর করতে কোথায় বাধা সেটা তো আমাদের জানা দরকার। তার মানে এই সরকারের এটা করতে কোনো টাকা পয়সাও লাগবে না, এইটা করতে জনবলও লাগবে না, এটা করতে বিরাট কোনো আয়োজনও লাগবে না, এটা অনুস্বাক্ষর করলে যেটা হবে, বাংলাদেশ তখন জাতিসংঘের সেই আইনের অধীনে, সেটা ভারত হোক কিংবা চীন হোক, যেই হোক না কেন, তার সাথে আন্তর্জাতিক ফোরামে সরাসরি কথাবার্তা বলতে পারবে এবং তার একটা
বাংলাদেশের একটা নিরাপত্তা নিশ্চিত হবে। সুতরাং এই নদীকৃত্য দিবসে এই সরকারের প্রধান করণীয়, 1 নম্বর করণীয় হচ্ছে ওই জাতিসংঘের যে আইন আছে সেই আইনে, যে পানি আইন, সেই আইনে অনুস্বাক্ষরের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। এবং শরীফ জামিল বলেছেন 2 জন উপদেষ্টা, তাদের কাছে সব তথ্য আছে, তারা নিজেরাই এটা নিয়ে কাজ করেছিলেন, সুতরাং তাদেরই অগ্রণী হয়ে এই কাজটা করা উচিত। তাহলে এটা হলো একটা উৎস, ভারত। দ্বিতীয় উৎস হচ্ছে সরকার নিজে। সরকারের যে সমস্ত উন্নয়ন পরিকল্পনা, উন্নয়ন প্রকল্প, সেই অনেক উন্নয়ন প্রকল্পই বাংলাদেশের নদীর বিনাশ করছে। বাংলাদেশের সরকারি বিভিন্ন সংস্থা নদীর বিনাশ করছে। নদী দখলের পেছনে সরকারি সংস্থা, আমরা রাষ্ট্রীয় বাহিনী দেখি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, তাদেরও বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান তৈরি হচ্ছে। আমলাতন্ত্র, আমলাদের বিভিন্ন রকম প্রতিষ্ঠান, তারা বন দখল করে, নদী দখল করে তারা এই সমস্ত করছে। এগুলি তারা করছে। আবার বেশ কিছু উন্নয়ন প্রকল্প আছে, আপনারা রামপালের কথা শুনলেন। এই যে রামপালে যে কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প, এটা সুন্দরবন শেষ করবে, সুন্দরবনের আশেপাশে নদী শেষ করবে। মাতারবাড়ি আপনারা শুনেছেন, কোয়েলিয়া নদী শেষ, এবং ওইটার কারণে আশেপাশের যে নদী এবং খাল সেগুলোও শেষ হচ্ছে। রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে, ওইটা যদি একটু পারমাণবিক বর্জ্য যদি পদ্মা নদীতে আসে তাহলে পুরো বাংলাদেশই শেষ হবে। পদ্মা নদী তো যাবেই, অন্যান্য নদীও শেষ হয়ে যাবে। তার মানে উন্নয়ন প্রকল্পগুলো এমনভাবে নেওয়া হচ্ছে যেগুলো নদী বিনাশী উন্নয়ন প্রকল্প। এবং পানি উন্নয়ন বোর্ডের অনেক প্রকল্প আছে। পানি উন্নয়ন বোর্ডের কাজ হচ্ছে পানি সম্পদ রক্ষা করা। সেই পানি উন্নয়ন বোর্ডই হচ্ছে, অনেক প্রকল্প আছে যেটা নদী উন্নয়নের কথা বলে নেওয়া হয়েছিল, বাঁধ, স্লুইস গেট এবং ইত্যাদি। সেগুলোর কারণে অনেক নদীর বিনাশ হয়েছে। বরাল নদীর কথা তো আপনারা জানেন, বরাল নদী নিয়ে আন্দোলন হয়েছে। সেই বরাল নদীর মতো ঘটনা অনেকগুলো নদীর ক্ষেত্রেই হচ্ছে এই ধরনের উন্নয়ন প্রকল্প। আর তৃতীয় উৎস হচ্ছে, তার মানে একটা হচ্ছে ভারত, আর একটা হচ্ছে বাংলাদেশের সরকার নিজে, আর তৃতীয় হচ্ছে যে ক্ষমতাশালী যে সমস্ত বিভিন্ন কোম্পানি কিংবা বিভিন্ন ব্যক্তিবর্গ, তার মধ্যে আগে এমপি, মন্ত্রী তারা ছিল, এবং বড় বড় ব্যবসায়িক সংস্থা, যারা এই নদী দখল এবং দূষণের প্রধান ভূমিকা পালন করছে। আপনারা মুজিব হাওলাদার সাহেবের কাছ থেকে শুনলেন, কিছু কোম্পানির নাম শুনলেন, যেমন বেক্সিমকো, বসুন্ধরা, সামিট, ওরিয়ন, এই ধরনের, মেঘনা, এই গ্রুপগুলোর নামগুলি আপনার শুনলেন। এই গ্রুপগুলো তো আমাদের পরিচিত, এবং গত সরকারের সময়ে গত সরকারের উপরে তাদের প্রভাবের কথা আমরা জানি। এবং তাদের নাম কিন্তু ব্যাংকের যখন ঋণ খেলাফির কথা আমরা শুনি, তাদের নাম প্রথম দিকে আসে। আমরা যখন সম্পদ লুণ্ঠনের কথা শুনি, তাদের নাম প্রথম দিকে আসে। সম্পদ পাচারের কথা যখন শুনি, তখনও তাদের নাম প্রথম দিকে আসে। নদী দখলের কথা যখন শুনি, তখনও তাদের নাম প্রথম দিকে আসে। এবং তাদের এই ভূমিকাটা পালন সম্ভব হয়েছে সরকারের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতার কারণে। সেই সরকার তো নাই, তাইলে তাদের ক্ষমতার উৎসটা কোথায়? এবং আদিল প্রশ্ন করেছেন যে তাহলে এই উপদেষ্টা পরিষদ কিংবা যারা নেতৃবৃন্দ আছেন, তারাও কি এই সমস্ত ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর সাথে তাদের একটা যোগসাজশ হয়েছে? নইলে কি কারণে 7 মাস হয়েছে এখন পর্যন্ত তাদের দখল, তাদের দূষণ, এই সমস্ত জায়গায় কোনো ধরনের পরিবর্তনের কোনো লক্ষণ আমরা কেন দেখি নাই? কোনো ধরনের পরিবর্তন কেন হয় নাই? এখন তাহলে সরকারের, যদি আমি কথা সুনির্দিষ্টভাবে বলি, যে এই সরকারের প্রথম কাজ হচ্ছে জাতিসংঘের আইনে স্বাক্ষর করা। দ্বিতীয় কাজ হচ্ছে এই যে নদী রক্ষা কমিশন যে বড় ভলিউম তৈরি করেছিল, সেই বড় ভলিউমের মধ্যে সুনির্দিষ্টভাবে তথ্য দেওয়া আছে, কারা কারা দখল করেছে, কোথায় কোথায় দূষণ হচ্ছে, সমস্ত তথ্য দেওয়া আছে। সেই তথ্য অনুযায়ী সরকারের ভূমিকা পালন করা। এবং সরকার যদি ভূমিকা পালনে দেরি করে, তাহলে আমাদের পরিষ্কার বুঝতে হবে যে এই সরকার যাদেরকে ফ্যাসিবাদের দোসর বলছে, তাদের দ্বারাই পরিচালিত হচ্ছে। তাদের দ্বারা সেই একই ধরনের দুষ্ট যে গোষ্ঠীগুলি বাংলাদেশে সর্বনাশ করেছে, তাদের দ্বারাই এই সরকারও পরিচালিত হচ্ছে। এটা আমাদের বুঝতে হবে। তাইলে জনগণের ভূমিকাও সেইভাবেই আমাদের দাঁড় করাতে হবে। 3 নম্বর হচ্ছে যে সরকার কিছু কিছু প্ল্যান গত সরকারের সময় নেওয়া হয়েছিল, যে সমস্ত প্ল্যানগুলো বাংলাদেশের, এই যে ডেল্টা প্ল্যান বলে একটা প্ল্যান আছে, ডেল্টা প্ল্যান, সেই ডেল্টা প্ল্যান নিয়ে বাংলাদেশের মধ্যে থেকে অনেক কথাবার্তা বলা হয়েছে। এই সরকারের এখন বড় কাজ হচ্ছে এই ডেল্টা প্ল্যানের একটা পর্যালোচনা করা। কারণ সেই ডেল্টা প্ল্যান বলা হয়েছিল যে নদী, খাল, বাংলাদেশের যে নদী ব্যবস্থা, সেটার একটা বড় ধরনের উন্নতির জন্য সেই ডেল্টা প্ল্যান করা হচ্ছে বিদেশি পরামর্শক, বিদেশি ঋণের টাকায়।
সেই ডেল্টা প্ল্যানে আমরা যতটুকু দেখেছি সেটা যে যে উৎস থেকে বাংলাদেশের নদীগুলোর সর্বনাশ হয়েছে, সেই একই ধারণা, একই কাঠামো, একই ধরনের কর্মসূচি নিয়ে ওই ডেল্টা প্ল্যানটা আরও সংগঠিতভাবে বাংলাদেশের নদীগুলোকে একটা নির্দিষ্ট স্ট্রাকচারের মধ্যে নিয়ে আসার পরিকল্পনা। এবং সেই ডেল্টা প্ল্যানের পাশাপাশি যে সমস্ত পরিকল্পনা হয়েছে, তিস্তা মহাপরিকল্পনা কিংবা অন্যান্য পরিকল্পনা, আমরা বিশ্বব্যাংক সমর্থিত পরিকল্পনার কথা জানি, ভারত সমর্থিত পরিকল্পনার কথা জানি, চীন সমর্থিত পরিকল্পনার কথা জানি, যে পরিকল্পনাগুলোতে বলা হচ্ছে যে নদী, আমাদের নদী অনেক প্রশস্ত, আমাদের নদীগুলিকে সরু করতে হবে এবং সেখান থেকে জমি উদ্ধার করে সেখানে রিসোর্ট হবে, সেখানে হোটেল হবে, সেখানে নানান কিছু, এইগুলিকে তারা উন্নয়ন বলছে। তো এই ধরনের যে সমস্ত পরিকল্পনা আছে, এই সমস্ত প্রকল্প তো ফ্যাসিবাদের দোসর হিসাবে আমরা শুনি। তো একই পরিকল্পনা কী কারণে এখন থাকবে? তো সেটার তো পর্যালোচনা হতে হবে, মানুষকে জানতে হবে। সেটা হচ্ছে সরকারের আরেকটা কাজ, এবং এই কাজগুলো ইতিমধ্যেই 7 মাসেই করা উচিত ছিল, সেই কাজগুলি করা হয় নাই। আর যে সমস্ত প্রকল্প সরাসরিভাবে নদী ধ্বংস করছে, সেটা রামপাল হোক কিংবা মাতারবাড়ি হোক, এই সমস্ত প্রকল্প তো চলতে, যদি নদী বাঁচাতে হয় তাহলে নদী বিনাশী প্রকল্প তো বাতিল করতে হবে। নদী বিনাশী প্রকল্পকে জিডিপি বাড়ছে, আমাদের কর্মসংস্থান হবে, কর্মসংস্থান, নদী ধ্বংস করে কর্মসংস্থান হয় না, নদী নিজে কর্মসংস্থান তৈরি করে। এবং উনি যেটা বললেন স্বাস্থ্যের কথা, বাংলাদেশের মানুষের অসুখ বিসুখ, ক্যান্সার এগুলো বেড়েই যাচ্ছে, অন্যতম কারণ হচ্ছে নদীগুলো শেষ হয়ে যাচ্ছে। কারণ নদী যে পরিবেশ তৈরি করে, যে পরিবেশগত ভারসাম্য তৈরি করে, যে বৈচিত্র্যটা রক্ষা করে, জীববৈচিত্র্য রক্ষা করে, সেটা যেমন অন্যান্য প্রাণের জন্য দরকার, মানুষের জন্যও দরকার। মানুষ, যে অন্য প্রাণ যদি ভালো না থাকে, মানুষও ভালো থাকবে না। সেই জন্য সর্বপ্রাণের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা বিধান করতে গেলে নদীকে রক্ষা করাটা হচ্ছে, এবং নদীকে বিকশিত করা হচ্ছে অন্যতম কাজ। কাজে নদী বিনাশী কোনো প্রকল্পই উন্নয়ন প্রকল্প হিসাবে আমরা গ্রহণ করতে পারি না। যেসব প্রকল্প মানুষের জীবন বিপন্ন করে, নদীকে বিপন্ন করে, সেই সমস্ত প্রকল্প উন্নয়ন প্রকল্প নয়, এইটা সম্পর্কে পরিষ্কার একটা সিদ্ধান্ত আমাদের দিতে হবে, এবং এইটা একটা জাতীয় ঐক্যমতের মধ্যে আসতে হবে। আপনি ইপিজেড বা এই যে ইকোনমিক জোন, নানান জায়গায় বলা হচ্ছে উন্নয়নের কথা, এই জাতীয় নদী রক্ষা কমিশন অনুমতি নিতে হবে, এটা আদালতের রায় ছিল। নদী রক্ষা কমিশনকে শক্তিশালী করতে বাধা কোথায়? টাকা পয়সা। এখন সরকার হয়তো বলবে আমাদের টাকা পয়সা নেই। আপনারা জানেন যে বাংলাদেশে সচিব, যুগ্ম সচিব কিংবা এসপি, তাদের জন্য নতুন নতুন গাড়ি কেনার জন্য কয়েকশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই সরকারের সময়। এবং এমন গাড়ি, যেটা আমি একটা রিপোর্ট দেখলাম একটা পত্রিকায়, যে ভারতে সচিব কিংবা এসপি লেভেলের লোকজন যারা, তারা যে গাড়ি চড়ে, সেই গাড়ির দাম 20 লাখ টাকা, 30 লাখ টাকা। আর বাংলাদেশে সেই ধরনের লোক, সেই সমপর্যায়ের যে সমস্ত আমলা, কর্মকর্তা, সামরিক, বেসামরিক, তাদের জন্য 1 কোটি, 1.5 কোটি, 2 কোটি টাকার গাড়ি কিনতে হয়। তো এই সমস্ত বাহাদুরি দেখানো হবে, আর বাংলাদেশের মানুষ দারিদ্র, দূষণ, বৈষম্য এগুলির মধ্যে পড়ে থাকবে। এই অবস্থায় যদি চলতে থাকে, তাহলে পরিবর্তনটা কোথায় হলো? তো প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করাটা ছিল এই সরকারের অন্যতম দায়িত্ব। সেখানে জাতীয় নদী রক্ষা কমিশন হচ্ছে একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, যেটা প্রথমেই এটা যাতে শক্তিশালী হয় এবং যাতে তার কর্তৃত্ব প্রতিষ্ঠা হয়, এবং যাতে জাতীয় নদী রক্ষা কমিশন সুনির্দিষ্টভাবে ক্ষমতা বলে, কর্তৃত্ব বলে, নদী দখলদার এবং দূষণকারীদের দমন করতে পারে, সেই কর্তৃত্ব যেন তার হাতে আসে, সেইভাবেই তো কমিশনটাকে দাঁড় করানো ছিল এই সরকারের পরিবর্তনের জন্য, পরিস্থিতির পরিবর্তনের জন্য, কিংবা লুটেরা দখলদারদের হাত থেকে দেশকে রক্ষার জন্য প্রথম করণীয়। সেই কাজটা সরকার এখনও করে নাই। আমরা মনে করি, আমরা দাবি করি যে আগামীকাল 14ই মার্চ সেই নদীকৃত্য দিবস, এই দিবসে সরকার এই কাজগুলি অন্তত করুক। এই জাতিসংঘের ওইখানে স্বাক্ষরের ব্যবস্থা করা, ডেল্টা প্ল্যান পুনর্মূল্যায়ন করা, এবং এই যে জাতীয় নদী রক্ষা কমিশনকে শক্তিশালী করার জন্য, যাতে দখলদার, দূষণদারকে যথাযথভাবে দমন করতে পারে, তার জন্য প্রয়োজনীয় সিদ্ধান্ত এবং ব্যবস্থা গ্রহণ করা। সবাইকে ধন্যবাদ।